বাংলাদেশের সর্ববৃহৎ অধিদপ্তর। যদি আমরা স্বাস্থ্য বিভাগকে বাদ দেই তাহলে বাংলাদেশের সর্বোচ্চ অধিদপ্তর মাওসি। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর অনেক বড় হলেও তাদের অনেক বিভক্তি আছে। বিভক্তিগুলো এরকম, তাদের মেডিকেল কলেজগুলো আলাদা, আবার থানা অফিস কি বলে থানা হসপিটাল বা ডিস্ট্রিক্ট বা সিভিল সার্জন এগুলো ভিন্নতা আছে, তাদের নিয়ম পদ্ধতি অনেক ভিন্নতা আছে। যদি সেটাকে বিশ্লেষণ করি তাহলে অধিদপ্তর পর্যায়ে মাওসি হল সর্ববৃহৎ অধিদপ্তর। এই অধিদপ্তরটি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর নামে আত্মপ্রকাশ করেছে 1982 সালে। তার পূর্বে এটার নাম ছিল জনশিক্ষা। 82 সালে এটা বিভক্তি হওয়ার পরে আপনারা শুনলে অবাক হবেন, 82 সালে অধিদপ্তর হয়েছে, 83 সালে বিসিএস ক্যাডারের রিক্রুটমেন্ট রুলস হয়েছে, আর আমরা যারা কর্মচারী আমাদের নিয়োগ বিধি হয়েছে 91 সালে। অর্থাৎ 82 সাল থেকে 91 সাল এই দীর্ঘ সময় পর্যন্ত এই দপ্তরে কর্মচারীদের কোনো নিয়োগ বিধি ছিল না। অর্থাৎ কর্মচারীরা ভাসমান ছিলেন, ধার করা বিধি দিয়ে এই দপ্তর চলেছে। যেমন আমার করুমুল্লাহ ভাই নিয়োগ হয়েছে কিন্তু ধার করা বিধি দিয়ে, অর্থাৎ জনপ্রশাসনের বিধি দিয়ে। আবার 91 সালে নিয়োগ বিধি হয়েছে, সেই নিয়োগ বিধি ছিল অনেকটা বিভক্তিতে ভরা। ডিসি অফিস আলাদা, কলেজ আলাদা, স্কুল আলাদা। স্কুলের পদোন্নতি আলাদা হবে, কলেজের পদোন্নতি আলাদা হবে, ডিসি অফিস আলাদা হবে। যেদিন ডিসি অফিসে আপনি বদলি হয়ে আসবেন সেদিন থেকে আপনার জ্যেষ্ঠতা শুরু হবে। ডিসি অফিস থেকে বদলি হয়ে মাঠে চলে যাবেন, ওই দিন থেকে আপনার জ্যেষ্ঠতা গণনা শুরু হবে। এই ধরনের কালো আইনে ভরপুর ছিল এই ডিপার্টমেন্টটা। আমরা শুরু করেছিলাম যে এই দপ্তরটাকে একটি বিধির আওতায় নিয়ে আসার জন্য। আরো যদি একটু বিশ্লেষণ করি, এই দপ্তরে আমার জানা মতে 2001 সালের পর পদোন্নতি হয়েছে 2011 সালে। 10 বছর পর্যন্ত এই দপ্তরে পদোন্নতি হতো না। তখনকার সময়ে সর্বোচ্চ কর্মচারীদের পদ ছিল উচ্চমান সহকারী, এটাকে বিভিন্ন জায়গায় বলা হতো প্রধান সহকারী। এই পর্যন্ত হলো তার চাকরি জীবনের সমাপ্তি। অনেকেই ভাবতো এখানে আমার জীবন শেষ, এটা মেনেই তারা চাকরি করত। আপনারা জানেন যে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আমাদের এই নিয়োগ বিধিটি সংস্কারে হাত দিয়েছিলাম, আমরা পদ সৃষ্টির জন্য হাত দিয়েছিলাম, আমরা আমাদের যে মাঠ পর্যায়ে নতুন কিছু পদ সৃষ্টি হয়েছিল সেখানে পার্সেন্টেজের জন্য হাত দিয়েছিলাম। যার ফলশ্রুতিতে আমাদের দপ্তরের প্রশাসনিক কর্মকর্তার পদ সৃষ্টি হয়েছে। 2019 সালে সংশোধিত নিয়োগ বিধিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছে। সেই অন্তর্ভুক্তির সময় আমরা কর্মচারী থেকে পদোন্নতির জন্য আমরা একটা পার্সেন্টেজ আদায় করেছিলাম। আবার পরবর্তীতে পুরো নিয়োগ বিধিকে ঢেলে সাজিয়ে একটি এক ও অভিন্ন নিয়োগ বিধি করেছিলাম, যেটা নিয়োগ বিধি হল 2021 ছিল না। এই পরিবর্তনগুলো আমরা করেছিলাম। এই কাজগুলো করতে যে আমরা অনেক অপবাদের মুখেও পড়েছি, আবার সহযোগিতাও পেয়েছি, তবে আমরা কোনো অংশে থেমে থাকি নাই। এই কাজগুলোর ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা পালন করছেন আমি তাদের নাম স্বীকার না করলেই নয়। আজকে আমাদের মাঝে উপস্থিত নেই আমাদের মদিউজ্জামান ভাই, তিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমাদের জাকির হোসেন মল্লিক ভাই অসুস্থ শরীর নিয়েও তিনি ধারে ধারে ঘুরে বেরিয়েছেন দপ্তর সংস্কারের জন্য। এরকম সামনের সারিতে যারা বসা আছে সকলেই সার্বিক সহযোগিতা করেছে। গরুম ভাই অবসরের প্রান্তে এসেও তখনও ধারে ধারে ঘুরে বেরিয়েছে সংস্কারের জন্য। যার ফলশ্রুতিতে আমরা কিছু পরিবর্তন পেয়েছি। কি পরিবর্তন পেয়েছি? এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, নতুন প্রজন্ম আছেন, পুরনো প্রজন্মের আছেন। আগের দিনগুলোতে খেয়াল করলে দেখবেন একটা পদোন্নতি হতো 50 জন, 60 জন, 100 জন। আপনি যদি খুঁজে দেখেন চতুর্থ শ্রেণী কর্মচারী থেকে পদোন্নতি পাইতো একসাথে সর্বোচ্চ 70 থেকে 80 জন, তাও দীর্ঘমেয়াদী পর। এই নিয়োগ বিধিটি সংশোধন হওয়ার পরে আমার জানা মতে এই পর্যন্ত 1256 জন কর্মচারীকে পদোন্নতি হয়েছে, যার একটা অর্ডারে চতুর্থ শ্রেণী থেকে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চতুর্থ শ্রেণী থেকে একসাথে 472 জন কর্মচারী পদোন্নতি পেয়েছে। আমার জানা মতে বাংলাদেশে একসাথে এত কর্মচারী পদোন্নতি কোথাও পায় নাই। আবার আমরা যারা চাকরিতে যোগদান করেছি 2005 সালে 5 এবং 4 কিন্তু তৃতীয় এবং চতুর্থ শ্রেণী অনেক নিয়োগ হয়েছে। আমাদের সাথে যোগদান করে চতুর্থ শ্রেণী কর্মচারী থেকে প্রধান সহকারী পর্যন্ত আজকে পদোন্নতি পেয়ে গেছেন।
বড় বড় কলেজের প্রধান সহকারীও কিন্তু আমাদের সাথে চতুর্থ শ্রেণী কর্মচারী ভাইয়েরা হয়েছে। আবার দেখবেন 2023 সালে এক ওয়ার্ডারে হিসাব রক্ষক প্রধান সহকারী হচ্ছে 327 জন। 327 জন কর্মচারী একসাথে পদোন্নতি পাওয়া, আপনারা একটু চিন্তা করে দেখেন, এটি কিন্তু একেবারে ছোট বা আমূল বিষয় নয়। আজকে পুরো বাংলাদেশে কিন্তু পদোন্নতি পেয়ে ভরে গেছে। চতুর্থ শ্রেণী থেকে পদোন্নতি পেয়েছে 472 জন। আমার জানা মতে তখন কর্মকর্তারা বলা বলি করতেছিল যে বেলাল এগুলা করছে কি, ওদের সংগঠন করছে কি, পদোন্নতিতে বন্যা হয়ে যাচ্ছে। চতুর্থ শ্রেণী কর্মচারী থেকে পদোন্নতি পাওয়ার কথা ছিল 900 জন, অর্থাৎ যোগ্য কোনো ক্যান্ডিডেটই পায় নাই। বিধিটাতে এত ফ্লেক্সিবল করা হয়ে গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আমাকে একদিন মন্তব্য করেছিলেন, আমার জীবনে এত ফ্লেক্সিবল নিয়োগ বিধি আমরা দেখি নাই। আর আইন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব মন্তব্য করেছিলেন, আমি আমার চাকরি জীবনে এত ফ্লেক্সিবল নিয়োগ বিধি অনুমোদন করি নাই। যা করে দিলাম তোমাদের জন্য। এই নিয়োগ বিধির ফসল আজকে কর্মচারী ভোগ করছে। আপনারা যদি জেলা পর্যায়ে তাকান, দেখবেন যে চারপাশে কর্মচারী পদোন্নতি পেয়ে ভরে গেছে। কিন্তু তারপরেও বলতে হবে, আমরা কর্মচারী হিসেবে যেটুকু পেয়েছি এটা কিন্তু আমাদের জন্য পর্যাপ্ত না। এটা যেটা পেয়েছেন এটা আপনার দয়া না, এটা আপনার অধিকার। এই অধিকারগুলো আরো ফ্লেক্সিবল করতে হবে। কিন্তু সমস্যা সৃষ্টি হয়ে গেছে আমাদের পরবর্তী ধাপ, অর্থাৎ আমাদের যে সিনিয়র লেভেলের উচ্চমান সহকারী, প্রধান সহকারী, এই জায়গাটাতে একটি সমস্যা সৃষ্টি হয়ে গেছে। আমার সাথে চাকরিতে যোগদান করে অফিস সহায়ক থেকে যিনি আজকে প্রধান সহকারী হয়েছেন, ওই সময়ের যে প্রধান সহকারী তিনিও আজকে প্রধান সহকারী, অর্থাৎ এমন একটি টায়ারে অবস্থান করতেছে। এটা আমাদের জন্য কোন অংশেই সুখকর না, এটা স্বীকার করতে হবে। আমার যে অফিস সহায়ক বা প্রধান সহকারী হয়েছে তিনিও যেমন বিব্রত, ওই আজ থেকে 20 বছর আগে প্রধান সহকারী তিনিও বিব্রত, কারণ উভয়ের মর্যাদা হানি করতেছে। কিন্তু সিস্টেমের কারণে আজকে এই সমস্যাটি সৃষ্টি হয়েছে। এই সিস্টেমটা কিভাবে পরিবর্তন করা যায়, সিস্টেমটা কিভাবে ডেভেলপ করা যায়, এই বিষয়গুলো নিয়ে আজকের এই প্রতিনিধি সভা। সেক্ষেত্রে প্রধান যে সমস্যাটি সৃষ্টি হয়েছে, আমাদের নিচ থেকে পদোন্নতি পাইতে পাইতে একটা লেভেলে একটা জট সৃষ্টি হয়ে গেছে। 14তম গ্রেড একটি জট সৃষ্টি হয়ে গেছে। আমার নিয়োগ বিধিতে 14তম গ্রেডের পরবর্তী ধাপ আছে 13 গ্রেডের প্রধান সহকারী, সামান্য কিছু পদ। তারপরে আছে 10ম গ্রেডের একটা বড় জট আছে, রাস্তা আছে, প্রায় 140 জনের মতো পদোন্নতির সুযোগ আছে। এই পদোন্নতিগুলো আমরা আমাদের বিভিন্ন সমস্যার কারণে আটকে গেছে। এই সমস্যাগুলো কি আপনারা ইতিমধ্যে সবাই জানেন। এই সমস্যাগুলো আজকে কিভাবে আমরা নিরসন করতে পারি আপনারা সমাধান করবেন। আপনারা জানেন যে 2021 সালে নিয়োগ বিধি হওয়ার পর 23 সালে আমাদের 21 সালে পদোন্নতির কার্যক্রম শুরু হয়েছে। 23 সালে এটা আমাদের পদোন্নতির প্রস্তাব গেছে পাবলিক সার্ভিস কমিশনে। আজকে পর্যন্ত এই পদোন্নতিটি বাস্তবায়ন হয় নাই। 2024 সালের 5ই আগস্টের পরে 5ই সেপ্টেম্বর পাবলিক সার্ভিস কমিশন এই পদোন্নতি প্রদান করার জন্য সুপারিশমালা প্রণয়ন করেছে। শিক্ষা মন্ত্রণালয় এই পদোন্নতিটা পেন্ডিং অবস্থায় আছে, এখন পর্যন্ত সেই পদায়নটি হয়নি। এই পদায়নটি এভাবে আটকে আছে। আমার জানা মতে বাংলাদেশে পিএসসি থেকে সুপারিশ আসার পর পদোন্নতি আটকে থাকে এইরকম দৃষ্টান্ত আমার জানা নেই। আমাদের নজরুল ভাই এখানে উপস্থিত আছেন। আমি যতটুকু জানি পাবলিক সার্ভিস কমিশন থেকে সুপারিশ আসার পর চেষ্টা করা হয় রাতারাতি জিও জারি করার জন্য, পারলে পিছনে দেখতে দেওয়া হয়, কারণ কর্মকর্তাদের ভিতরে একটা মুভমেন্ট কাজ করে। একদিন আগে দিতে পারলে একদিন কর্মচারী সুবিধা পাবে, অর্থাৎ সে বঞ্চিত হলো না। ঠিক সেই জায়গায় আমরা আজকে একটা বছর পার করতেছি, এই সমস্যাটি আমরা সমাধান করতে পারতেছি না। আপনারা সবাই জানেন সমস্যাটি কেন সমাধান করতে পারতেছি না। এই বিষয় নিয়ে আপনারা বিশদ আলোচনা করবেন। আলোচনার পর আমি আপনাদের সেই আলোচনার পরবর্তী অংশে আমি আবার মতামত ব্যক্ত করব। এখন তবে আমি এইটুকু বলতে পারি, আমাদের এই পদোন্নতিটি বন্ধ থাকার কারণে শুধু যে উচ্চমান সহকারী বা 14 গ্রেডের লোকজন বঞ্চিত হচ্ছে তা কিন্তু নয়। পুরো ডিপার্টমেন্টে একজন 4র্থ শ্রেণী কর্মচারী যিনি 2024 সালে যোগদান করেছেন, ওই ব্যক্তিটিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ পদোন্নতি জটটা এমন আকারে আটকে পড়ছে। 2017 সালে আমি একটা হিসাব করে দেখেছি, 2017 সালে যারা চাকরিতে যোগদান করেছেন
তারা পদোন্নতিতে পিছিয়েছে ন্যূনতম 10 বছর। ন্যূনতম 10 বছর পিছিয়ে গেছে এই পদোন্নতি আটকে থাকার কারণে। সুতরাং আমরা কিভাবে এই পদোন্নতির রাস্তাটি সচল করতে পারি আপনারা মতামত দিবেন। আমরা সাংগঠনিকভাবে চেষ্টা করে যাচ্ছি, বিভিন্ন মামলা মোকদ্দমা আছে, এগুলো আমরা প্রতিহত করার চেষ্টা করতেছি। এর বাইরে নতুন করে একটি বিষয় আমাদের মাঝখানে অন্তর্ভুক্ত হয়েছে, সরকারি কলেজে, সরকারি কলেজ নয়, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সম্মানী বন্টন নিয়ে। এখানে আমরা বিভিন্ন স্তরের লোক বসা আছি, কেউ স্কুলে চাকরি করি, কেউ কলেজে চাকরি করি, কেউ অফিসে চাকরি করি, কেউ ডিজি অফিসে চাকরি করি। সম্মানী বিষয়টি কিন্তু আমাদের দুইটা স্তরের নেতৃবৃন্দ কর্মচারী ভাইয়েরা ভোগ করে থাকেন। একটা হলো সরকারি কলেজ, একটা হলো সরকারি স্কুল। যেহেতু আমাদের এক অভিন্ন নিয়োগ বিধি, কর্মের প্রয়োজনে বদলির মাধ্যমে আমরা সবাই সব জায়গায় যাইব, কিন্তু স্কুল কলেজে যে ভাইরা চাকরি করতেছেন আজকে কিন্তু তার অধিকার বঞ্চিত। এই অধিকার বঞ্চিত নিয়ে আমাদের আজকে কথা বলার সময় এসেছে। 5ই আগস্টের আগে এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয় নীতিমালা সংশোধন নিয়ে মন্ত্রণালয় মিটিং করেছিলেন। মিটিং করার আগে অতিরিক্ত সচিবের সাথে আমরা লিখিত আকারে তথ্য দিয়েছিলাম, সচিব স্যারকে তথ্য দিয়েছিলাম যে আয় ব্যয় নীতিমালায় আমাদের বক্তব্য আছে। আমাদের বক্তব্য ছিল যে এখানে যে অফিস কর্মচারী আছে, অফিস কর্মচারী কতটুকু সম্মানী পাবে এটাকে সুনির্দিষ্ট করতে হবে। এখনকার 14 সালের আইনে বলা আছে প্রতিষ্ঠান প্রধান এটা নির্ধারণ করবে। এর বাইরে আর কি কথা বলা ছিল যে আয় ব্যয় নীতিমালা থেকে কলেজগুলোর বিসিএস শিক্ষক সমিতির জন্য 2% টাকা বরাদ্দ রাখা হয়, যেই টাকাটি দিয়ে তারা তাদের বিভিন্ন কার্য সম্পাদন করে, সংগঠন পরিচালনা করেন, বিপদগ্রস্ত শিক্ষকের পাশে দাঁড়ান, বাৎসরিক অনুষ্ঠান করেন। কিন্তু এই টাকাটি কিন্তু সকল শিক্ষক কর্মচারীর পরিশ্রমের টাকা, এটি সরকার থেকে কোনো বরাদ্দ টাকা না। বন্ধের দিন শুক্রবারে শনিবারে আমাদের কর্মচারীরা পরীক্ষা ডিউটি পালন করে, সেখান থেকে 2% টাকা তারা সবাই রেখা তারা বাৎসরিক অনুষ্ঠান করে, ভোজের আয়োজন করে, পাশে আমাদের কর্মচারীরা তাদেরকে সার্ভিস দেয়, কিন্তু তাদের জন্য কোনো সম্মানীয় তো নাই, একটা খাবার ব্যবস্থাও থাকে না। তখন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আমাদের সচিব, তৎকালীন সচিব মিটিং করলেন। মিটিং এ সচিব স্যার নিজেই ব্যাটো দিলেন যে এই বিধিমালাটি চূড়ান্ত করার পূর্বে সকল স্টেক হোল্ডারের সাথে আলোচনা করতে হবে। এই আলোচনা ছাড়া এই বিধিটি পাস করা যাবে না, কেননা এটার সাথে অনেকে স্বার্থ জড়িত। তাৎক্ষণিকভাবে এটাকে স্থগিত রাখলো, সবার সাথে আলোচনা করব। এখানে যারা কলেজের ভাইয়েরা আছেন তারা জানেন যে একটা মিটিং এ 27 জন কলেজের প্রিন্সিপালকে ডাকা হয়েছিল। ওই 27 কলেজের প্রিন্সিপালকে আমাদের অনেক ভাইয়েরা রিকোয়েস্ট করেছিল। ওই মিটিং এর সিদ্ধান্ত ছিল যে এটা সব প্রতিনিধিদের সাথে বসতে হবে। কিন্তু 5ই আগস্টের পরে কে বা কাহারা রাতের আধারে গোপনে এই যে গেজেটটি জারি করছে আমরা এটা জানি না। আমরা আজকের এই প্রতিনিধি সভার মাধ্যমে আমরা এই ঘৃণিত কাজের সাথে যারা জড়িত আছে আমরা তাদেরকে ধিক্কার জানাই। আপনারা একমত? আমরা মনে করতেছি এটি একটি কালো আইন, এই কালো আইন দিয়ে এই ডিপার্টমেন্টের কর্মচারীদেরকে বঞ্চিত করার পায় তারা। এটা বৈষম্যের একটি চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা কোন ক্রমে এটাকে মেনে নিতে পারি না। একজন আমাদের কাছে তথ্য আছে, অনেক জায়গার প্রিন্সিপাল স্যারেরা, অনেক জায়গার শিক্ষক সমিতি কমিটির লোকজন ব্ল্যাঙ্ক কাগজে স্বাক্ষর করানো হয়। আপনারা সম্মানী কত পাবেন সেটা বলা হয় না, বলে ব্ল্যাঙ্ক কাগজে স্বাক্ষর করেন। তারপর একটা খামে পরে 2000 টাকা দেওয়া হয়, 1000 টাকা দেওয়া হয়, সেই জায়গাটাতে একজনের নামে 10,000 টাকা ভাউচার করা হয়। এই কাজগুলো করে বেড়াচ্ছে। আপনারা কি এটা মেনে নেবেন? আমরা এটাকে প্রতিবাদে নামতে হবে। পাশাপাশি আমাদের দাবি ছিল যে যেহেতু শিক্ষক পরিষদ 2% টাকা দিচ্ছেন, আমাদের কর্মচারী পরিষদকে 1% টাকা দিতে হবে। কেননা আমাদের কর্মচারীদের ভিতরে অনেক সরকারি কর্মচারী থাকে, অনেক বেসরকারি কর্মচারী চাকরি করেন। একটা কর্মচারী অসুস্থ হয়ে বললে আপনারা কি করেন? চাঁদা তোলেন। কেন আপনি চাঁদা তুলবেন? আপনার ওই তহবিল থেকে আপনি পাশে দাঁড়াইতে পারেন, আপনারা বাৎসরিক একটা অনুষ্ঠান করতে পারেন, আপনার সহকর্মী সন্তান যদি উচ্চশিক্ষায় পা বাড়ায় আপনারা পাশে সহযোগিতা করতে পারেন। কিন্তু আজকে আপনাদের সেই সামর্থ্য না থাকার কারণে আপনারা পারতেছেন না। আমাদের দাবি, অন্যতম 2টা দাবি ছিল। একটা হলো কর্মচারী পরিষদের নামে
1% টাকা দিতে হবে, আর হলো অফিস কর্মচারীদের টাকাটাকে সুনির্দিষ্ট করে বিভাজন করতে হবে। 2007 সালের পরিপত্রে স্পষ্ট ছিল অফিস কর্মচারী কত টাকা নিবে, বলা ছিল, সেটাকে তারা পরবর্তীতে রহিতকরণ করছে রাতের আধারে। তদ্রূপ এই 5ই আগস্টের পরে এক শ্রেণীর, আমরা মনে করি ষড়যন্ত্রকারী, তারা রাতের আধারে এই পরিপত্রটি জারি করাইছেন। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে যেই ধরনের কর্মকর্তারা এই ধরনের ঘৃণিত কাজের সাথে জড়িত, আমরা আজকে তাদের এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে তাদেরকে ঘৃণা জানাই। এবং তারা এই প্রেক্ষাপটে কেন তাদের এই মানসিকতার জন্ম হলো আমরা জানি না। আজকে আমাদের এই প্রতিনিধি সমাবেশের পরে আমরা অবশ্যই একটি সিদ্ধান্ত উপনীত হব। সেই সিদ্ধান্ত থেকে পরবর্তী কি কর্মসূচি আজকে নেওয়া যায় সেই কর্মসূচিতে আমরা অগ্রসর হব। এক্ষেত্রে কেন্দ্রীয় সংগঠন যদি আপনাদের কোন কর্মসূচি নির্ধারণ করে আপনাদের চাহিদার আলোকে, তাহলে কি আপনারা সেই কর্মসূচি পালন করবেন? আপনারা যদি একযোগে কর্মসূচি পালন করেন তাহলে আমরা অবশ্যই কঠোর অবস্থা নিতে বাধ্য হব। আমরা মনে করি এটা কারো দয়া নয়, এটা আমাদের অধিকারের প্রশ্ন। সুতরাং আজকে আপনারা কি ধরনের প্রত্যাশা আছে সেই বিষয়ে আপনারা মতামত ব্যক্ত করবেন। আমি এক্ষেত্রে আরেকটু সাংগঠনিক কথাই বলি। সম্মানী বন্টনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো কলেজগুলোতে, তারপর দ্বিতীয় অবস্থানে আছে সরকারি স্কুলগুলোতে। কলেজে তো যা আছে তো আছে, তার থেকে জঘন্যতম অবস্থা হলো স্কুলগুলোতে। স্কুলগুলোর কর্মচারীরা যেন তার অধিকার আছে এই টাকাতে, এটাই আমাদের সম্মানিত শিক্ষকরা বুঝতে চান না। তারা মনে করেন এখানকার কর্মচারী কোনো কর্মচারী না। আমাদের কথা হলো স্কুল কলেজ উভয়ের ক্ষেত্রেই একটি সঠিক নীতিমালা অনুসরণ করতে হবে। দ্বিতীয় আরেকটি বিষয় আসছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের কিছু বেসরকারি কর্মচারী ভাইয়েরা কাজ করেন। আমি বিরোধিতার জন্য কথা বলছি না, কিন্তু এই বেসরকারি কর্মচারীগুলো কোন নীতির আলোকে চলতেছে এটা আমরা জানি না। প্রিন্সিপাল স্যার মন চায় কিছু নিয়োগ দেয়, আবার একজন প্রিন্সিপাল এটা কিছু ছাড়াই দেয়। প্রিন্সিপাল স্যার মন চায় বেতন দেয়, প্রিন্সিপাল স্যার মন চায় বেতন দেন না। প্রিন্সিপাল স্যার মন চায় একটা চেয়ারে বসায় দেয়, প্রিন্সিপালরা মন চায় চেয়ার থেকে উঠে দেয়। আমাদের নতুন নতুন সরকারি কর্মচারীরা যোগদান করতেছেন, তারা অনেক জায়গা থেকে মেসেজ, তারা তাদের চেয়ার পাচ্ছে না, তারা তাদের দায়িত্ব পালন করতেছে না। আমার কথা হলো, আমাদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে যে জনবল আছে সেই জনবল দিয়ে আমাদের প্রতিষ্ঠানে আপাতত চলা সম্ভব না। সেক্ষেত্রে বেসরকারি কর্মচারী, তাদের সাথে আমাদের কোনো মতবিরোধ নাই। আমরা চাই তারা তাদের প্রাপ্য মর্যাদা পাক। তবে এই কর্মচারীগুলো নিয়োগ, আর্থিক সুযোগ সুবিধা এবং কর্মপদ্ধতি কি হবে এই বিষয় নিয়ে সুদৃঢ় একটি নীতিমালা থাকা প্রয়োজন। আপনারা কি মনে করেন? এই নীতিমালা না থাকার কারণে প্রচন্ড সমস্যার সৃষ্টি হচ্ছে। একজন প্রিন্সিপাল তার মনে করতেছেন 15 বছর একটি ছেলেকে নিয়োগ দিচ্ছেন, একজন প্রতিষ্ঠান তার মনে করতেছেন 75 বছর বয়সে একজন লোককে আমার ওখানে বহাল রাখতেছেন। কারো মন চাচ্ছে উনি ভালো হিসাব বেতন দিচ্ছেন, কারো মনে চাচ্ছে 2000 টাকা বেতন দিচ্ছেন। আমি মনে করি 2000 টাকাও যেমন তার প্রাপ্য নয়, আবার আলাদাভাবে যেটা দিচ্ছেন সেটাও তার প্রতি প্রাপ্য নয়। একটা নীতিমালা থাকা দরকার। তিনি কতটুকু বেতন পাবেন, সেই বেতন আলোকে তিনি কোথায় দায়িত্ব পালন করবেন। এবং এই নিয়োগের জন্য অবশ্যই একটি গাইডলাইন থাকতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠানে কয়জন বেসরকারি কর্মচারী থাকবে। কোন প্রতিষ্ঠান মন চাচ্ছে 200 জন, কোন প্রতিষ্ঠান মন চাচ্ছে 10 জন। এটি আসলে কোনো ক্রমে চলতে পারে না। বাংলাদেশে আমার জানার মধ্যে এরকম কোন প্রতিষ্ঠান নাই যে আল্লাহ রাস্তার উপরে কর্মচারী নিয়োগ দিচ্ছেন, আল্লাহ রাস্তার উপর বিদায় দিচ্ছেন। আমি কাউকে নিয়োগ দেওয়ার পক্ষে না, আমি কাউকে নিয়োগকৃত কাউকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পক্ষে না। যারা কাজ করতেছেন তারা একটি নীতিমালার আলোকে তারা পরিবার নিয়ে বেঁচে থাকুক, তারা তাদের সম্মান নিয়ে চলতে পারুক, এই ধরনের একটি ব্যবস্থা তাদের তৈরি করে আমাদের দাবি থাকবে। এরকম একটি প্রস্তাবনা নিয়েও আমরা সামনে অগ্রসর হব। আজকে আমাদের প্রতিনিধি সমাবেশের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জানেন যে আমরা সাম্প্রতিক সময়ে কিছু পদ সমতাকরণ নিয়ে কাজ শুরু করেছি। এই বিষয়টি আলোচনায় আসছে আমাদের 5ই আগস্টের পরে। আমাদের বর্তমানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যে সচিব আছেন, সচিব স্যার আমাদের শিক্ষায় ছিলেন, উনি বাংলাদেশের বঞ্চিত কর্মকর্তাদের একজন। তিনি আমাদেরকে নিয়ে একটি মত বিনিময় সভা করেছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। সেখানে
বিভিন্ন লোক বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেছেন। আমাকেও সেখানে প্রস্তাবনা করার সুযোগ দেওয়া হয়েছে। আমি কিছু প্রস্তাবনা উপস্থাপন করেছিলাম। আমরা 9 জন প্রতিনিধি গিয়েছিলাম। জাকির ভাই সহকারী সিদ্ধান্ত দিয়েছিল যে এই 9 জনের ভিতরে একজন আমাদের বক্তব্য উপস্থাপন করবে। আমি বক্তব্য উপস্থাপন করেছিলাম। সর্বশেষ সিদ্ধান্তে আসলো যে আমাদের সেই প্রস্তাবটাই তারা মনে করলো যে না, এটা একটা যৌক্তিক প্রস্তাব, এটাকে সংস্কার করা হয়। আমাদের নজরুল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আদম একটা অধিদপ্তর, আমাদের কর্মচারীর পদ আছে 97 ক্যাটাগরি, 20 থেকে 11তম গ্রেড পর্যন্ত 97 ক্যাটাগরির কর্মচারী পদ আছে। যেটা শুনলে অনেকে মানে শরীর ধারা দিয়ে ওঠে, এইটা কি করে সম্ভব? 97 ক্যাটাগরির পদ বৈষম্যে ভরা। এই পদগুলো মূলত আসছে অধিকাংশই হলো নিয়মিত প্রকল্প থেকে আত্মীয়করণ এবং শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের মাধ্যমে। ওই মিটিংয়ে আলোচনা আসছে এই পদগুলোকে সংস্কার করতে হবে। সংস্কার করে কর্মচারীদেরকে একটি নির্দিষ্ট প্যাটার্নে ধারা করতে হবে। এখানে কর্মচারীরা এই অসংখ্য পদের কারণে বৈষম্যের শিকার হচ্ছে, যথাসময়ে পদোন্নতি পাচ্ছে না। এটাকে কিভাবে ঢেলে সাজানো যায়, এই লক্ষ্যে তারা কাজ শুরু করেছেন। সেখানে মন্ত্রণালয়ে 2 বার কমিটি করেছেন। প্রথম একটা কমিটিতে আমাকেও রাখা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে ওই কমিটিতে থাকতে চাইনি, কিন্তু আমাদের কর্মকর্তারা আমাকে জোর করে সেখানে রেখেছিলেন। আবার আমাদের সাথে আমাদের যে সহকর্মীকে রেখেছিলেন। সেই নিয়োগ বিধি মিটিং করতে যায় অনেক সমস্যা আমাকে পড়তে হয়েছে। সমস্যাগুলো আপনাদের সামনে শেয়ার করা দরকার। মন্ত্রণালয় প্রস্তাবনা দিয়েছে যে অতিরিক্ত সচিবের নেতৃত্বে যে মিটিং হয়েছে, সেই মিটিং এর যে অপ্রয়োজনীয় পদগুলো সংস্কার করতে হবে। কিন্তু আমাদের একজন সহকর্মী, উনি পদ সংস্কারের পক্ষে না। ওনার কথা হলো আগে নিয়োগ বিধি চেঞ্জ করতে হবে। আমার বক্তব্য হলো যে আপনি নিয়োগ বিধি কিভাবে চেঞ্জ করবেন, আগে সংস্কার ছাড়া। নিয়োগ বিধি করার সময় জনপ্রশাসন মন্ত্রণালয় লিখিত বলে দিয়েছে মাওসিতে অপ্রয়োজনীয় পদ ঢুকে গেছে অনেক, এগুলোকে সংস্কার করতে হবে। উদাহরণ দিয়ে দেখিয়েছে প্রধান সহকারী 14 গ্রেডও আছে, 13 গ্রেডও আছে। হিসাব রক্ষক 15 গ্রেডে আছে, 14 গ্রেডে আছে। গবেষণা সহকারী 4 ধরনের গ্রেড আছে। অফিস সহকারী 6 ধরনের পদ আছে। এই সমস্ত কারণে এই ডিপার্টমেন্টের কর্মচারীরা অনেক জটলার ভিতরে আছে। একেবারে রেজুলেশন উল্লেখ করে দিচ্ছে প্রশাসনিক মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে বিষয় সংস্কার গ্রহণ করে। আমরা সেই কাজটি করার জন্য চেষ্টা করতেছিলাম, কিন্তু মাঝখান দিয়ে আমাদের কিছু কতিপয় সহকর্মীর ভুল তথ্যের কারণে আমরা সেই কাজটি করতে পারিনি। এখানে আরেকটি সমস্যার কথা আপনাদেরকে অবহিত করে রাখা দরকার। নাম আপনাদের মাঝখান থেকে আসা উচিত। আমি আপনাদেরকে একটি তথ্য উপস্থাপন করতে চাই। নিয়োগ বিধি সংশোধন কমিটিতে 7 জনের নেতৃত্বে নিয়োগ বিধি সংশোধন কমিটিতে 5 জন কর্মকর্তা, 2 জন কর্মচারী। আমাকে রাখা হয়েছে আর আমাদের ওহিদ ভাইকে রাখা হয়েছে। আমাকে রাখা হয়েছে উচ্চমান সহকারী ক্যাটাগরি থেকে বা সংস্থাপন পদ থেকে, ওহিদ ভাইকে রাখা হয়েছে, উনি মূলত সার্টিফিকেট। আমরা 4টা মিটিং উপনীত হয়েছি। 3টা মিটিং পর্যন্ত এলোমেলো তথ্য। 4র্থ মিটিং আইসা মিটিং এর সভাপতি নিজেই স্বীকার করলেন মন্ত্রণালয় বলে দিয়েছেন শুধুমাত্র পদ সংস্কার নিয়ে কাজ করতে হবে। আগে পদ সংস্কার হবে, পরে নিয়োগ বিধি কারেকশন করতে হবে। এর বাইরে কোনো যাওয়ার জায়গা নাই। তখন উনি বললেন যে না, এটা করা যাবে না। এই কাজ করতে গেলে অনেক সময় লাগবে। আগে নিয়োগ বিধি পার্সেন্টেজ বাড়াইতে হবে, অনেক কিছু। পরবর্তীতে মন্ত্রণালয় থেকে চাপ প্রয়োগ করা হলো, জরুরি ভিত্তিতে সংস্কারের প্রস্তাব নিয়ে আসেন। একদিন হঠাৎ করে আমি অফিসে ছিলাম, আমাদের একজন কর্মকর্তা ফোন করতেন, আপনি কোথায় আছেন? আমি বললাম আমি অফিসে। আপনি একটু তাড়াতাড়ি ডিজি অফিসে আসবেন। আসার পর আমি তখন আসতে আসতে দেরি হয়েছে, 5:30 বেজে গেছে। আমাকে প্রশাসনিক কর্মকর্তা বলেন আপনি ডিজি রুমে যান। ডিজি স্যারের রুমে যাইয়া দেখলাম খসড়া নিয়োগ বিধি স্বাক্ষর করাচ্ছে। আমি ছাড়া সবাই স্বাক্ষর করা হয়ে গেছে। আমার স্বাক্ষর ছাড়া ডিজি স্যার স্বাক্ষর করে ফেলছেন। ডিজি স্যার স্বাক্ষর করতে করতে শেষ কথায় আমাকে একজন কর্মকর্তা বলল যে বেলাল সাহেব আপনার স্বাক্ষরটা করলে হয়ে যায়। আমি প্রথম কথা স্বাক্ষর করেছি, দ্বিতীয় কথা স্বাক্ষর করতে যাই দেখি মিটিং এ কোনো আলোচনা ছাড়া এজেন্ডার গুপ্তি ঢোকানো হয়ে গেছে।
কাপড় দিয়ে বসলাম, এটা কোথা থেকে আসলো? তখন দিদি স্যার কলম উঠে এসেছে, কি হয়েছে? আমি বলি স্যার এই খসড়া প্রস্তাব কোথা থেকে আসলো? তাৎক্ষণিকভাবে একজন কর্মকর্তা ছিলেন কমিটির মেম্বার, আমি তাকে জিজ্ঞেস করলাম স্যার এই প্রস্তাব কি আলোচনা হয়েছিল? কয় না, আলোচনা হয় নাই। এটা ঢুকলো কিভাবে? স্যার আমার হাত পাশে ধরে তখন বলছে স্যার দিদি স্যার কথা ডাক্তার করেন না, ঝামেলা বাজছে এখানে। আমাকে তার রুমে নিয়ে গেলেন। প্রস্তাবটি ছিল প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি পাবে, প্রথম পাবে সার্টিফিকেট আর কম্পিউটার অপারেটর। সার্টিফিকেট কম্পিউটার অপারেটর পদোন্নতি পাওয়ার পর যদি সুযোগ থাকে তারপরে পদোন্নতি পাবে সংস্থাপন কর্মচারীরা। এটা কি সম্ভব? আমার দপ্তরে সার্টিফিকেটের পদ আছে 16টা 17টা, কম্পিউটার অপারেটরের পদ আছে 31টা। আমাদের দপ্তরে উচ্চমান সহকারী পদ আছে 1400, অফিস সহকারী পদ আছে 3000, হিসাব সহকারী পদ আছে 500। এই জায়গাতে আমার বক্তব্য হলো, আমাদের সভাপতি সহকারে আমাদেরকে নিয়ে আলোচনা করছিলেন যে আপনারা একটা প্রস্তাবনা দেন। আমরা প্রস্তাবনা দিয়েছিলাম সকল কর্মচারী যাতে সমান সুবিধা পায়। সেখানে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি পাবে, সার্টিফিকেটও পাবে, কম্পিউটার অপারেটরও পাবে, উচ্চমান সহকারী প্রধান সহকারীও পাবে। অর্থাৎ কেউ যাতে বঞ্চিত না হয়, কারণ আমরা সংগঠন করি সবার জন্য, কাউকে বঞ্চিত করার জন্য না। কিন্তু তারা কি করলেন? একটা পদকে ঢুকাই দেওয়া হবে। যখন কর্তৃপক্ষ দেখলো যে এটা গুদামিল, তখন কর্তৃপক্ষ এটাকে আটকে দিলেন। শুধুই আপনারা দেখবেন আমাদের যে বর্তমানে 86 জন সহকারী শিক্ষা অফিসার পদে সুপারিশ আসছে, 1 থেকে 9 না 10 নম্বর পর্যন্ত পদোন্নতির লিস্টে আছে সার্টিফিকেট আর 60 মুদ্রা করে। আমরা নিয়মের আলোকে পাচ্ছি, তাহলে আমরা কেন তাকে বঞ্চিত করতে যাব? আমাদের বক্তব্য স্পষ্ট অবস্থান, সার্টিফিকেট 60 মুদ্রা করে, কম্পিউটার অপারেটর, সংস্থাপন কর্মচারী সকলে মিলে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করে আমাদেরকে কাজ করতে হবে। কাউকে বঞ্চিত করার পক্ষে আমরা একটা পরিবার, সবাই মিলেমিশে আমরা ভোগ করব। এবং আপনি দেখবেন সহকারী শিক্ষা অফিসার যদি আমার মধ্যে পদায়ন হয়, 1 থেকে 8 না 9 নম্বর পর্যন্ত আমাদের দ্বারা সার্টিফিকেট 60 মুদ্রা করে আমরা বিধির আলোকে নিয়ে মেনে নিয়েছি। কারণ 60 মুদ্রা করে 4 সালে যোগদান করেছেন, তিনি জ্যেষ্ঠ। সার্টিফিকেট তার আগেও আছে, সার্টিফিকেট আমাদের সাথে যোগদান করেছেন, 13 গ্রেডে যোগদান করেছেন, তিনি জ্যেষ্ঠ। তার জ্যেষ্ঠতা আমরা বহাল রাখার পক্ষে। তবে একটা গুপ্তি প্রস্তাব ঢুকানো হয়েছে, যার দ্বারা ডিপার্টমেন্টকে বিক্ষিপ্ত করার জন্য চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে কর্মকর্তারা নিজেরা স্বীকার করছেন এই গুপ্তি প্রস্তাব দিয়ে ডিপার্টমেন্টকে কারা ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন। পরবর্তীতে ডিজি স্যার সেই প্রস্তাবটিকে আটকে রাখেছেন। এখন নতুন করে এই তথ্যটি মন্ত্রণালয়ে অবহিত হয়েছে। তার পরবর্তীতে মন্ত্রণালয় বলছে আর এই কাজ মাউসিকে দেওয়া যাবে না। তারা নতুন করে 5 সদস্যের একটি কমিটি করে দিয়েছে। সেই কমিটিতে আবার বলে দিয়েছে প্রথম পর্যায়ে শুধুমাত্র নিয়োগ বিধি সংস্কার করতে হবে। সংস্কারের মাধ্যমে কর্মচারীর পদোন্নতি রাস্তা সহজ করতে হবে। এই প্রস্তাবটি নিয়ে 15 দিন সময় দিয়েছেন, সেটা নিয়ে কর্তৃপক্ষ কাজ করতেছেন। সেই সংস্কার প্রস্তাবটি যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমরা আপনাদের মতামত প্রয়োজন, সুচিন্তিত মতামত প্রয়োজন। কেননা যে কোনো একটি কাজ করতে গেলে আমাদের ভিতর থেকে একটি নেগেটিভ তথ্য চালাচালি হয়, তাতে মাঠের যেমন কর্মচারী বাইরেও বিভ্রান্তিত করে দেন, আমাদের নেতৃবৃন্দ, আমাদের কর্মকর্তারা বিভ্রান্তিত করে দেন। সুতরাং আমাদের বক্তব্য হলো, আজকে আমরা এখানে কি সংস্কার প্রস্তাব আনবো সেটার একটা খসড়া আমরা তৈরি করেছি। আপনাদের সামনে এটা দেখানোর চেষ্টা করব। আপনারা দেখবেন, যদি সমস্যা থাকে আপনারা সুস্পষ্টভাবে মতামত দিবেন। এখানে আমি নজরুল ভাই বক্তব্য দিবে। নজরুল ভাই এই বিধিবিধান বিশেষজ্ঞ বলা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয় এখনো তাকে বিধিবিধানের জন্য ডাকা হয়। সুতরাং তিনিও মতামত দিতে পারবেন এখানে আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা। আপনারাও এখনকার সময় সবাই সচেতন, কোনো সমস্যা থাকলে আপনারা সে বিষয়ে আপনারা মতামত দিবেন। আমি আপনাদের একটু সময় বেশি নিচ্ছি, যেহেতু আপনাদের আজকে তথ্যগুলো জানা প্রয়োজন।
মুম্বাই নিজাম নিজাম আমাদের এখানে আমরা পদগুলো সংস্কার করলে কোথায় এটা দাঁড়ায় এবং এটার একটা খসড়া নিয়োগ বিধি পেছনে অন্তর্ভুক্ত থাকবে। আমির ভাই দিয়ে দেন। ভাই আপনারা যে কোনো কপি হাতে পাবেন, সমস্যা নাই, পরে আমরা সরবরাহ করবো। আর আমরা একদিন এই বিষয়টা আপনাদের সামনে প্রজেক্ট করে দেখাবো, আপনারা বিষয়টা দেখে নেন। এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুরো ডিপার্টমেন্টে এটা প্রভাব পড়বে, সুতরাং আপনারা দেখে সিদ্ধান্ত দিবেন। আপনারা প্রথমত দেখেন যে বেতন সমতাকরণটা, একটু দেখেন। এখানে বেশ কিছু ছোট ছোট পদ আছে যেগুলো আমি সব দেখাই নেই, যে পদগুলো সংস্কার হবে নিয়মতান্ত্রিক ভাবে, ওই সংস্কারে আমাদের পদোন্নতিতে কোনো প্রভাব পড়বে না। আমি এখানে আনার চেষ্টা করছি যেগুলো কারেকশন করলে আমাদের পদোন্নতিতে আমাদের প্রভাব বিস্তার করবে এবং আমাদের বদলি পদায়নের রাস্তাগুলো সহজ বা মসৃণ হবে। আপনি দেখেন পদ সমতা করার ক্ষেত্রে আমাদের 10ম গ্রেড আর হলো 14তম গ্রেডের মাঝখানে ছোট ছোট গ্রেডের 3টা পদ আছে। একটা হলো গবেষণা সহকারী 11 গ্রেড, রেজিস্ট্রার 12 গ্রেড, অডিটর 13 গ্রেড। পদের সংখ্যা কম, বাট জনপ্রশাসনের নিয়ম হলো প্রতিটা পদকে আপনাকে টাচ করতে হবে। এই টাচ করতে গেলে আপনাদের দীর্ঘমেয়াদী জটের সৃষ্টি হয়। যদিও আমাদের নিয়োগ বিধিতে কিছুটা ফ্লেক্সিবল করা আছে, আপনারা খেয়াল করবেন গবেষণা সহকারী পদটি কিন্তু টিচার্স ট্রেনিং কলেজও আছে, তারা হলো আমাদের টিচিং স্টাফ, শিক্ষক, এবং সেই গবেষণা সহকারী থেকে কিন্তু লেকচারার হয়। আবার একইভাবে আমাদের কর্মচারী থেকেও গবেষণা সহকারী আছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের লিখিত চিঠিতে বলা আছে এই জায়গাটাতে পরিবর্তন আনতে হবে। এক্ষেত্রে আমরা প্রস্তাব করছি যে গবেষণা সহকারী যেহেতু শিক্ষকদের পদ আছে, আমাদের এই পদটির নাম হবে সহকারী গবেষণা কর্মকর্তা 10ম গ্রেড। রেজিস্ট্রার পদটি আছে 12 গ্রেডে, এই পদটিকে প্রস্তাব করতেছি আমরা রেজিস্ট্রার 10ম গ্রেড। অডিটর পদটি আছে 13 গ্রেডে, এই অডিটর পদটিকে আমরা প্রস্তাব করতে চাচ্ছি 10ম গ্রেডে। অর্থাৎ 13, 12, 11 এই জায়গাগুলোকে সব আমরা 10ম গ্রেডে নিয়ে যাব। অর্থাৎ নিচের 14 এবং 13 গ্রেড থেকে পদোন্নতির রাস্তাটিকে ফ্লেক্সিবল করার জন্য। 4 নম্বর পয়েন্টটা থেকে তাকান, এটাই হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল জায়গা। প্রধান সহকারী 27টা পদ আছে 13 গ্রেডের, হিসাব রক্ষক প্রধান সহকারী একটা পদ আছে 13 গ্রেডের, প্রধান সহকারীকা হিসাব রক্ষক 10টা পদ আছে 13 গ্রেডের। এই পদগুলোর অবস্থান হলো ডিজি অফিস, টিচার্স ট্রেনিং কলেজ,
গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজ এবং কিছু সরকারি কলেজে। এখানে 27টা পদ আছে, প্রধান সহকারী 13 গ্রেডের। আবার যদি আপনি তার নিচে আসেন, প্রধান সহকারী 250টা, এই পদগুলো হলো আমাদের সরকারি কলেজের, এটা হলো 14 গ্রেডের। প্রধান সহকারী কাম হিসাব রক্ষক 35টা পদ, এই পদগুলো আমাদের সরকারি কলেজে। আর নিচে আছে হিসাব রক্ষক কাম ক্লার্ক, এই পদগুলো আছে আমাদের জেলা শিক্ষা অফিসে, এই পদগুলো আবার হলো 14 গ্রেডে। জনপ্রশাসনের মতামত হলো একই শিরোনামের পদ ভিন্ন ভিন্ন গ্রেডে রাখা যাবে না, এটাকে এক জায়গায় নিয়ে আসতে হবে। এবং এটা একটি অসম্মানজনক পদ, প্রধান সহকারী থেকে প্রধান সহকারী পদোন্নতি, এটাকে সমতা করতে হবে। এখন আমরা প্রস্তাবনা আনছি এই পদটাকে 13 গ্রেডে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ সারা বাংলাদেশের সকল কলেজের প্রধান সহকারী হবে 13 গ্রেড, আর আমাদের জেলা শিক্ষা অফিসের প্রধান সহকারী হবে 13 গ্রেড। এরপর আসেন 5 নম্বরে হিসাব রক্ষক, 14তম গ্রেডের আমাদের 513টা পদ আছে। আবার 15 গ্রেডের 205টা হিসাব রক্ষকের পদ আছে। যদিও 15 গ্রেডের হিসাব রক্ষক পদে বর্তমানে যারা কর্মরত সবাই 14 গ্রেডের লোক, অর্থাৎ 15 গ্রেডের শুধুমাত্র 8 জন লোক কর্মরত আছেন। এই দুটা পদকে আমরা এক জায়গায় নিয়ে আসবো 14তম গ্রেড, অর্থাৎ হিসাব রক্ষক গ্রেড 14, প্রধান সহকারী গ্রেড 13। আমি বলছি এটা আপনারা মতামত দিচ্ছিলেন। এখন আপনি 6 নম্বরে আসেন। 6 নম্বরে যে পদটি, যদিও এটি সাংগঠনিক না, আমাদের সরকারি কলেজে 750টা দক্ষ বেয়ারার পদ আছে, 750। এই পদগুলো নাম হলো দক্ষ বেয়ারার, অফিস সহায়ক থেকে দক্ষ বেয়ারার। আমাদের এক সময় পদ ছিল পিওন, সেখান থেকে করা হলো এমএলএসএস, সেখান থেকে করা হলো অফিস সহায়ক, অর্থাৎ সবার প্রস্তাব ছিল পদের নাম চেঞ্জ করে মর্যাদা বৃদ্ধি করা। এখন আমাদের অফিস সহায়ক থেকে পদোন্নতি পাইয়া হয় দক্ষ বেয়ারার। এই বেয়ারার কথাকে আসলে কেউ শুনতে চায় না, কারণ এটা অসম্মানজনক পদ। পাবলিক সার্ভিস কমিশন থেকে লিখিত বলে দিচ্ছে এই বেয়ারার পদের নাম পরিবর্তন করতে হবে। এখন আমরা যাচাই বাছাই করে দেখে শুনে মনে করলাম যে এই পদটি যেহেতু আমাদের ল্যাবে কাজ করে, দক্ষ বেয়ারার পদটি কিন্তু ল্যাবরেটরির জন্য, অর্গানোগ্রামে বলা আছে এটা ল্যাবরেটরি পদ। আমরা চিন্তা করে দেখলাম এই পদটির নাম দেওয়া যায় ল্যাব অ্যাটেন্ডেন্ট। এর বাইরে যদি আপনারা অন্য কিছু বলেন দিতে পারেন, ল্যাব অ্যাটেন্ডেন্ট যেহেতু এই পদটা বেতন কয় টাকা পাইলে বড় কথা না, একটা জায়গায় পরিচয় দিতে পারে আমি ল্যাব অ্যাটেন্ডেন্ট। কিন্তু যদি বলে দক্ষ বেয়ারার, ওই বেচারার সামাজিক মর্যাদা অনেক হীন হয়ে যায়। এখন আপনারা পরের পৃষ্ঠায় একটু যাবেন, নিয়োগ বিধিটা দেখেন। এখানে নিয়োগ বিধি যেটি আছে এটা কিন্তু আমাদের বানানো কোনো নিয়োগ বিধি না। আমরা যে নিয়োগ বিধিটা করা আছে নিজস্ব নিয়োগ বিধি, এই নিয়োগ বিধিটি এই এলাকায় এসে দাঁড়াবে তখন, অর্থাৎ আমাদের নিজস্ব কোনো বিধিতে পরিবর্তন আসবে না। বিধি আমাদের ঠিকই আছে, ওই সংস্কারগুলো হওয়ার কারণে আমাদের এই বিধিটি এক কথায় চলে আসবে। আমি হিসাব করে দেখছি 97 ক্যাটাগরির ভিতরে আমার কর্মচারী পদ আছে 67টা পদ হলো কর্মচারী। এই 67টা পদ থেকে কর্মচারীর পদ চলে আসবে 13টা পদে, অর্থাৎ সারা বাংলাদেশে কর্মচারী পদ থাকবে 13টা। এই 13টা পদ থেকে পদের ভিতরে রদ বদল বদলি যা কিছু হবে। এখন আপনারা নিয়োগ বিধিটা একটু খেয়াল করেন। আপনারা জানবেন যে নিয়োগ বিধি আপনি যদি কম্পেয়ার করতে চান, সমস্যা বা সুবিধা অসুবিধা বুঝতে পারবেন, নিজ থেকে ধরবেন। আপনি নিয়োগ বিধির আপনি চলে যান 9 নম্বরে, আপনি 9 নম্বর থেকে শুরু করেন, আপনি 9 থেকে 1 নম্বরের দিকে যাইবেন, সবাই ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমার কথা হলো আপনারা সবাই বিধিগুলো বোঝার চেষ্টা করেন, তাতে আপনাদের জন্য পরবর্তীতে কথা বলতে সুবিধা হবে। আপনি দেখেন 9 নম্বরের পদ হলো অফিস সহায়ক। এটা হলো আমাদের সংস্থাপন কর্মচারীর একেবারে প্রান্তিক লেভেলের পদ,
অফিস সহায়ক, এখান থেকে হলো কর্মচারীটা শুরু। অফিস সহায়ক নিয়োগ পাবে, জনপ্রশাসন নির্ধারিত আইন আছে, দপ্তর সংস্থা নিয়োগ বিধি 2019 অনুযায়ী। এটাতে আমাদের ব্যক্তিগত কোনো মতামত দেওয়ার সুযোগ নেই। ক্লিয়ার, বুঝতে পারছেন? এই 9 নম্বরের অফিস সহায়ক যারা নিয়োগ পাবেন তারা পরবর্তীতে পদোন্নতি পাবেন 7 এবং 8 দুইটা জায়গায়। দুইটা হলো 16 গ্রেডের পদ। একটা হলো অফিস সহকারী, এখানে 2500 প্লাস পদ আছে। আরেকটা হলো হিসাব সহকারী, ক্যাশিয়ার, স্টোর কিপার, এখানে 500 করে পদ আছে। এই দুইটা পদে পদোন্নতি পাবে। সংস্থাপন মন্ত্রণালয়ের আইন অনুসারে 60% সরাসরি নিয়োগ হবে, 40% পদোন্নতি হবে। এই দুইটা জায়গার ভিতরে ঢুকবে। এরপরে পদোন্নতি, এরপরে আমাদের 16তম গ্রেডে আরেকটা পদ আছে মেকানিক কাম ইলেকট্রিশিয়ান। এই পদটি সরাসরি নিয়োগযোগ্য পদ। এখন দেখেন 6, 7, 8 এই তিনটা পদ হলো 16 গ্রেডে। এই তিনটা পদ 16 গ্রেডের পদোন্নতি পেয়ে যাবে। 5 নম্বর যে সিরিয়ালটা আছে উচ্চমান সহকারী এবং হিসাব রক্ষক, খেয়াল করতেন কিনা? উচ্চমান সহকারী এবং হিসাব রক্ষক এই পদে পদোন্নতি পাবে 6, 7, 8 এই 3 সিরিয়ালের লোকরা। উচ্চমান সহকারী হিসাব রক্ষক পদ আছে আমাদের 1100 প্লাস। 1100 প্লাস, এখানে 100% পদোন্নতি পাবে। আমাদের নিয়োগ বিধি অনুসারে এটা 100% পদোন্নতি। দেখেন পদোন্নতির ফিডার নিয়োগ বিধিতে 5 বছর। এরপরে আসেন 14তম গ্রেডে 4 নম্বর একটা পদ আছে 60 মুদ্রা করে। এটা জনপ্রশাসন আইনে সরাসরি নিয়োগ হবে। 3 নম্বরে একটা পদ আছে 60 লিপিকার। এই পদটা জনপ্রশাসনের আইন দ্বারা চলে, আমাদের নিজস্ব আইন না, এটা কমন পদ। এখন এই 5, 4 এই 5 আর 4 এই 14 গ্রেডের এই লোকগুলা পদোন্নতি পেয়ে যাবে 2 নম্বর গ্রেডের, একটু আগে যেটা বললাম কলেজের প্রধান সহকারী 13তম গ্রেডে। একটু খেয়াল করেন 2 নম্বরে লেখা আছে প্রধান সহকারী। প্রধান সহকারী 13তম গ্রেড, পদ সংখ্যা 387। পদোন্নতি পাবে উচ্চমান সহকারী হিসাব রক্ষক পদ থেকে। আর 5 নম্বর গ্রেডের উচ্চমান সহকারী এবং হিসাব রক্ষক এইটা হবে তাদের ইন্টারনাল বদলি, অর্থাৎ 14 গ্রেডের সমান সব বদলিযোগ্য পদ। পদোন্নতি পেয়ে যাবে 2 নম্বরের প্রধান সহকারী পদে। এরপর আপনি তাকান 1 নম্বরে যান। 1 নম্বরে প্রশাসনিক কর্মকর্তা, হিসাব রক্ষণ কর্মকর্তা, সহকারী গবেষণা কর্মকর্তা, রেজিস্ট্রার, অডিটর, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার 20%। আজকের দিন পর্যন্ত আমাদের 156টি পদ আছে। 156টি, অর্থাৎ 10ম গ্রেডের পদগুলোকে সব আমরা এখানে নিয়ে আসলাম এক জায়গায়। এখানে আপনি ডাইন পাশে দেখেন 10ম গ্রেডের পদে পদোন্নতি পাবে। আমাদের নিয়োগ বিধিটি যেভাবে সাজানো আছে, প্রথম পদোন্নতি পাবে প্রধান সহকারী অথবা 60 লিপিকার থেকে। 13তম গ্রেডের প্রধান সহকারী 60 লিপিকার থেকে। আপনারা কি এখন দেখছেন আমরা কি 60 লিপিকারকে বঞ্চিত করছি এখানে? তার মানে কি সমান্তরালভাবে ঢুকতে পারবে। তবে যেহেতু প্রধান সহকারী এবং 60 লিপিকার পদ সংখ্যা আমাদের কম, 6 নম্বরে অথবা দ্বিতীয় পদে পদোন্নতি পাবে উচ্চমান সহকারী থেকে। এটি কিন্তু আমাদের নিয়োগ বিধিতে বলা আছে। প্রথম পদোন্নতি পাবে 13 গ্রেডের পদ, দ্বিতীয় পদোন্নতি পাবে 14 গ্রেডের পদ। এখন আপনাদের অনেকের ভিতরে প্রশ্ন আসে, এই জায়গাটাই বিভ্রান্ত, যে উচ্চমান সহকারী থেকে বেল্লাল আমাদেরকে প্রধান সহকারী বানাবে, বানানোর পর এখানে নতুন করে ফিডার অর্জন করতে হবে, একটা টায়ার হবে, এই টায়ারে কর্মচারীরা বঞ্চিত হবে, এটা করতে দেওয়া যাবে না। আপনারা আমাদের নিয়োগ বিধিটি খেয়াল করে দেখবেন, স্পষ্ট একটা কথা বলে দিয়েছেন, হুবহু আমি কথাটি লিখে রাখছি
দশম গ্রেডে পদোন্নতি পাবে অগ্রাধিকার ভিত্তিতে সরেও নাম্বারে প্রধান সহকারী অথবা সার্টিফিকেট কম্পিউটার অপারেটর 6 বছরের চাকরি, অথবা যে কোনো পদ সহ যে কোনো পদ বলতে প্রধান সহকারী অথবা সার্টিফিকেট। আতে বর্ণিত আ বলতে দেখেন তার নিচে আ লেখা আছে, সরেয়া লেখা আছে। সরেয়া নাম্বারে সরেয়া উচ্চমান সহকারী হিসাব রক্ষক বা ষাট মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটরের মধ্যে 7 বছরের অভিজ্ঞতা। অর্থাৎ আমাদের নিয়োগ বিধিটি হলো এরকম, আপনি যদি একবার উচ্চমান সহকারী পদে পদোন্নতি পান, পরবর্তী পদে পদোন্নতির জন্য আপনাকে আর নতুন করে কোনো ফিডার অর্জন করতে হবে না। এটি বাংলাদেশে একমাত্র মাওসিটি করে দেওয়া হচ্ছে, আর প্রথম করছিল কালেক্টরেট কর্মচারীর জন্য। এটা কেন করা হয়েছে? যেহেতু মাওসি পদোন্নতি চায় আর বেশি। একটা লোক যদি উচ্চমান সহকারী হওয়ার পর প্রধান সহকারী হিসাবে আবার নতুন করে 6 বছর হওয়া লাগে, তাহলে তার চাকরি জীবন শেষ হয়ে যাবে। এই জন্য এমন করা হয়েছে, প্রথম 13 গ্রেড পদোন্নতি পায় চলে যাবে। পদ খালি থাকলে 14তম গ্রেড থেকে ডাইরেক্ট প্রশাসনিক কর্মকর্তা হবে। যার ফলশ্রুতিতে দেখবেন আমাদের সহকারী শিক্ষা অফিসার পদে পদোন্নতির জন্য প্রথম আছে 13 গ্রেড, তারপর বাকিরা 14 গ্রেড। অর্থাৎ 13 গ্রেডের লোক নাই, বাকিরা 14 গ্রেড। সেক্ষেত্রে কোন ক্রমে যাদের জ্যেষ্ঠতা লঙ্ঘন না হয়, এই কারণে বলা আছে নতুন করে ফিডার অর্জন করার কোনো সুযোগ নেই। অর্থাৎ আপনার উচ্চমান সহকারী থেকে ওইখান থেকে আপনার ফিডার গণনা শুরু হবে। এই এক কথায় আমরা এই নিয়োগ বিধিটাকে নিয়ে আসতে পারতেছি। এক্ষেত্রে আপনাদের অনেকের প্রশ্ন আসবে যে ভাই, 10ম গ্রেডে আমাদের পদোন্নতির রাস্তা তো সামান্য, 156টা পদ। আমরা তো 14 গ্রেডে বাংলাদেশে চাকরি করি 1400 প্লাস কর্মচারী, এটা দিয়ে তো আসলে আমরা যেতে পারবো না। কথাটা কি সত্যি কিনা? আমাদের এই যে একটা বিষয় আছে, আমাদের 2টা কাজ চলমান আছে। এই যে আপনারা আজকে প্রোগ্রামের আগে মানববন্ধন করে আসলেন, পদবি পরিবর্তন। যদি আমাদের আন্দোলনের কারণে 13 গ্রেড আর 14 গ্রেড পদ পরিবর্তন হয়ে যায়, 13 গ্রেড আর 14 গ্রেড পরিবর্তন হয়ে যায়, আলহামদুলিল্লাহ, তাহলে তো আমাদের আর সমস্যা থাকবেই না। আমরা বিশ্বাস করি এই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে এটার উপরেই যে আমরা দপ্তর বসে আছি তা কিন্তু না। আপনারা জানেন আমাদের সারা বাংলাদেশের সকল কলেজগুলোতে কর্মচারী অর্গানোগ্রাম সেটা তৈরি করার জন্য উপসচিবকে আহ্বান করে এবং ওই শাখারই একজন যুগ্ম সচিবকে সদস্য সচিব করে অর্থ বিভাগ সহকারে 7 সদস্য একটা কমিটি করেছেন পদ সৃষ্টির জন্য, কর্মচারীদের জন্য। সেই কমিটির মাধ্যমে আমরা সারা বাংলাদেশে অনেক প্রশাসনিক কর্মকর্তা পদ সৃষ্টি করানো সম্ভব। তখনকার ওখানে সিদ্ধান্ত নেওয়া আছে, বড় কলেজগুলোতে একটা প্রশাসনিক কর্মকর্তা, একটা হিসাব রক্ষণ কর্মকর্তার পদ সৃষ্টি করা হবে। এই জায়গাটুকু যদি আমরা ফ্লেক্সিবল করতে পারি, তাহলে আমাদের পদোন্নতির রাস্তার অভাব হবে না। সুতরাং এই যে নিয়োগ বিধিটি যদি আমরা ক্লিয়ার করতে পারি, আর যদি আমাদের পদ সৃজনগুলো করতে পারি, তাহলে এই মাসের যে কোনো কর্মচারী যারা 20তম গ্রেডে যোগদান করে, আমি সততার সাথে, শতভাগ আস্থার সাথে বলতে পারবো, প্রতিটি কর্মচারী ন্যূনতম 3টা পদোন্নতি পেয়ে যাওয়ার সুযোগ থাকবে। ন্যূনতম 3টা। একজন অফিস সহায়ক 3টা পদোন্নতি পাইলে সে প্রথম যাবে 16 গ্রেডে, তারপরে যাবে 14 গ্রেডে, তারপরে যাবে 10ম গ্রেডে। একজন অফিস সহকারী প্রথম যাবে 14 গ্রেডে, দ্বিতীয় যাবে 10ম গ্রেডে, তৃতীয় তার ক্লাস অফিসার পর্যন্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। একজন উচ্চমান সহকারী তার প্রথম পদোন্নতিতে সে হবে দ্বিতীয় শ্রেণী 10ম গ্রেডে, তারপরে তাকে ক্লাস অফিসার পর্যন্ত যাওয়ার সুযোগ সৃষ্টি হবে। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, দপ্তরটাকে এইভাবে সাজাইতে হবে। এই সাজানোর দায়িত্ব আপনাদের। আপনারা যদি চুপ করে বসে থাকেন, আপনাদেরকে কেউ একটা ব্যবস্থা করে দিবে, এই ধারণাটা ভুল। আপনাদেরকে নিজেদের প্রয়োজনে সংস্কার করতে হবে। আমরা সংগঠন করি, আমাদের দায়িত্ব আছে আপনাদের জন্য
ত্যাগ করার, সময় দেওয়ার। আমরা চেষ্টা করি, আমাদের ব্যর্থতা থাকলে আমাদেরকে সরিয়ে দিবেন, কোনো আপত্তি নাই। আমার বক্তব্য হলো, যদি কর্মচারীরা মনে করেন মিস্টার করিমকে দিয়ে আপনাদের কাজ হবে, করিমকে আপনারা নেতা বানাবেন, বেলালকে দিয়ে হবে না, বেলালকে সরিয়ে রাখবেন, জাকিরকে দিয়ে হবে না, জাকিরকে সরিয়ে রাখবেন। কিন্তু আমার মাওসি সংস্কার করতে হবে, কর্মচারীদের রাস্তা বানাইতে হবে। আমার এইটুকুই প্রস্তাবনা। এই প্রস্তাবনাকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা কি কাজ করতে পারি এই বিষয়ে আপনারা সুচিন্তিত মতামত দিবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা আমাদের পরবর্তী পথ চলব, এই আশাবাদ ব্যক্ত করতেছি। আমাকে অনেকে যে একটা প্রশ্ন করেছেন, আমি এই প্রশ্নগুলোর বিষয়ে পরে আপনাদের জবাব দেওয়ার চেষ্টা করব। তবে আপনারা যদি এই পাতাটা যদি সুন্দরভাবে বোঝার চেষ্টা করেন, আমার মনে হয় না আপনাদেরকে কেউ বিভ্রান্ত করতে পারবেন। আমি ফেসবুকে আমার নিয়োগ বিধি বারবার কিন্তু ঘুরে ফিরে আপনাদের সামনে আনি। এর কারণ একটাই, আমি ভুক্তভোগী। ঢাকা শহরে চাকরি করেও মাওসির একটি নিয়োগ বিধির কপির জন্য আমি ধারে ধারে ধর্ণা দিচ্ছি, কেউ নিয়োগ বিধির কপি দেয় নাই। তখনকার সময় এটি ছিল গোপনীয় দলিল, কর্মচারী জানার অধিকার নাই। আমি চাচ্ছি আমাদের একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া যেই কর্মচারী ভাইটি আছে তারও নিয়োগ বিধি জানতে হবে। কারণ এই ডিপার্টমেন্টে আপনি 30 বছর ব্যয় করবেন, আপনাকে জানার অধিকার আছে, আপনার কথা বলার অধিকার আছে। ত্রুটি থাকলে সেটা কথা বলতে পারবেন, অন্যায় করে থাকলে আপনারা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, পরিচালনা করতে হবে। আরেকটি বিষয় আমি বলি, শেষ করব। অনেকগুলো কথা বললাম, এই সংস্কার এটি অনেক সহজ একটি কাজ, এটি খুব একটা বেগ পেতে হবে না। সমস্যা সৃষ্টি হবে আমাদের সরকারি কলেজের যে পদ সৃষ্টির জন্য আমরা কাজ শুরু করেছি, কমিটি করেছি। আপনারা জানেন এই কমিটি করতে যেয়ে কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ নাজেহাল হওয়া লাগছে। আমার সভাপতি ভালো বলতে পারবেন, বিসিএ শিক্ষক সমিতি তাদের পদ সৃষ্টির জন্য কমিটি করে যখন মন্ত্রণালয় মিটিং করছে, 3টা মিটিং তাদেরকে আটকে দেওয়া হয়েছে, কর্মচারীর প্রস্তাব ছিল না। এই কারণে দফায় দফায় মিটিং করছেন। আমার বেল্লালকে টেকনাফ থেকে কইছি বান্দরবন বদলির জন্য কিন্তু হুমকি দেওয়া হয়েছে। আমাদের সৌভাগ্য, আমাদের দায়িত্বশীল কর্মকর্তার পক্ষে অবস্থান নিয়েছেন। জনপ্রশাসন বলেছেন শিক্ষকের পদ সৃষ্টি করতে হলে কর্মচারী করতে হবে, অর্থ মন্ত্রণালয় বলছেন করতে হবে, তার হলে আমরা স্বাক্ষর করবো না। এক পর্যায়ে আমাদের ডিজি নেহাতারের কাছে গিয়েছিলাম, নেহাতার টেবিল থাকবে, সকলের সামনে কলার ধরতে আসছিল। আমাদের কেন আমরা ব্যারিকেড দিলাম? তখন আমরা বলেছি স্যার আমরা ব্যারিকেড দেই নাই, আমরা অধিকারের কথা বলছি। আপনি একটা বড় কলেজের পদ সৃষ্টি করবেন, সেখানে কর্মচারী পদ সৃষ্টি করবেন, এটা হয় না। তখন সে এক পর্যায়ে বলছে আপনারা যে ব্যারিকেড দিয়েছেন জনপ্রশাসন কমিটি করবে, সেই দায়িত্ব কি আপনারা পালন করতে পারবেন? আমাদের শিক্ষা ক্যাডারের অনেক লোকজন এটার পিছনে সংগ্রাম করতে যে অনেকে চুল পেকে গেছে। আপনারা কি পারবেন এই কাজ উঠে আনতে? আমরা কিন্তু তখন চ্যালেঞ্জ করে বলছিলাম আমরা এই কাজটি করতে পারবো। এখন আপনারা দেখছেন এখানে যারা কলেজে চাকরি করে, বাংলাদেশের 64টি জেলাকে তারা ভাগ করে 30 জন কর্মকর্তা 64টা জেলাকে ভাগ করে দায়িত্ব নিচ্ছে এই প্রস্তাবটিকে বাস্তবায়নের জন্য, শিক্ষকদের পদ সৃষ্টি। কেননা এই পদ সৃষ্টির প্রস্তাবটি কলেজ থেকে আসতে হবে, মন্ত্রণালয় একটি কাঠামো অনুমোদন করে দিবে, ঢাকা কলেজকে বলে দিবে একটা প্রশাসনিক কর্মকর্তা, একটা হিসাব রক্ষক কর্মকর্তা পদ সৃষ্টি করতে হবে, অর্গানোগ্রাম করে দিবে, কলেজ থেকে প্রস্তাব দিতে হবে। কিন্তু আমাদের 340টা কলেজ, তার ভিতরে ক্যাডাররা 333টা নিয়ে কাজ করতেছে। 333টা কলেজের প্রস্তাব কিন্তু আপনাদেরকে নিয়ে আসতে হবে। আমি বেল্লাল বা আমি আমাদের জাকির ভাই বা আমরা যারা বসে আছি, আপনারা যদি মনে করেন 333টা কলেজ থেকে দেয়া প্রস্তাব নিয়ে আসতে হবে, এটা আমাদের দ্বারা সম্ভব না। এই কাজটি আপনাদেরকে করতে হবে। এই জন্য আজকে এখানে আমি বেশিরভাগই কলেজের প্রধান সহকারীকে বেশি হিট করছি। আজকে আমার একজন কালকে রাত্রে ব্যাড কমেন্ট করছে যে আপনি কেন প্রধান সহকারীকে অগ্রাধিকার দিলেন, একজন অফিস সহায়ককে কেন দিলেন না? আমি বলেছিলাম তাকে যে ভাই আমার আপত্তি নাই, কিন্তু একজন অফিস সহায়ক
ওই প্রতিষ্ঠান থেকে আমার প্রস্তাবটি বের করতে পারবে না, কারণ প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে প্রধান সহকারী বা অ্যাকাউন্টেন্টকে কিন্তু বের করতে হবে। আমার কথা হলো আমরা মন্ত্রণালয় থেকে মিটিং করে প্যাটার্ন অনুমোদন করে দেব, এটা খুব শীঘ্রই হবে, খুব শীঘ্রই মিটিং হবে। ডাইরেক্টর প্রশাসন স্যার উনি আন্তরিক এই মিটিং এর জন্য অলরেডি তাগিদ দিয়েছেন, তারা মিটিং এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাদের কাজ হলো একটা কলেজে কি কি পদ থাকবে একটা প্যাটার্ন অনুমোদন করে দিবে। এক একটা কলেজে 50, 60, 70টা পদ সৃষ্টি হবে। এই 70টা পদ সৃষ্টি একটি প্রস্তাব আপনারা কলেজ থেকে ওই প্যাটার্ন অনুসরণ করে পাঠাইতে হবে। এটা বড় বড় ভলিউম পাঠাইতে হবে। এখানে বড় কলেজে যারা আছেন ফটোকপি কপি বড় বড় ভলিউম পাঠাইছেন না, শিক্ষকদের ভলিউম পাঠাইছেন না আপনারা, ওই ভলিউম কর্মচারী পাঠানো লাগবে। পাঠানোর পর ওই যে শিক্ষকদের ভলিউম আসছে সেই ভলিউমের সাথে কর্মচারীকে ট্যাগ করবে, ট্যাগ করে আমাদের পদ সৃষ্টি করে দিবে। ন্যূনতম 10ম গ্রেডের 2টা করে পদ আমাদেরকে দেবে, এই মর্মে সবাই আশ্বস্ত করছে যেটা আপনারা এখন পাবেন। সুতরাং আপনারা সহযোগিতা করলে এই কাজ বাস্তবায়ন খুব বেশি কিছু না। মাওসিকে পরিবর্তন করা, মাওসিকে ফুলের বাগানের মতো সাজানো, এটি একটি সামান্য বিষয়। আমাদের যেই ভাইয়ের এই কাজগুলোকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন আমি কেন জানি না, আমি নিজে ব্যক্তিগতভাবে তাদের সাথে বসেছি, আসলে কোনো জবাব পাই না। তারা শুধুমাত্র পরিকল্পিত শয়তানির উদ্দেশ্যে। আমার কথা হলো আমাদের কাজ করতেছি, ভুল থাকলে আপনারা বলেন, আমরা ভুল থেকে সরে দাঁড়াবো। প্রয়োজন হলে আপনারা দায়িত্ব নেন, আমরা সহযোগিতা করব। আমাদের কর্মচারীর ভাগ্য পরিবর্তন হতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। আপনারা কি এই যে নতুন যে কলেজের প্যাটার্ন অনুমোদন হবে সেই কাজে কি সবাই সহযোগিতা করবেন? আপনারা আশ্বস্ত করেছেন। আমি আরেকটু কথা বলি, আমি অনেকে আমাকে পার্সোনালি সহযোগিতা করতে চেয়েছেন। আমি এই কাজ করতে যে কোন এক জায়গা থেকে ঋণী হয়েছি, আমি যেই কয় টাকা ঋণী হয়েছি ওই কয় টাকাই ওই কলেজ থেকে আমাকে দিতে চাইছিল। কারণ আমি মন্ত্রণালয়ে ছিলাম, তখন আমি বলছিলাম যে ভাই কোন কলেজ থেকে ব্যক্তিগত আমাকে কেউ আর্থিক সুযোগ সুবিধা দিবেন না, আপনি আমাকে এই টাকাটা ধার দেন, আমি আপনাকে পরিশোধ করে দেব। আমি ধারতে আইনে কাজটি করেছি। আমি ওই কলেজে ওই টাকা আমাকে দিতে চাইছিল যে আমাদের এই টাকাটি আছে, অর্থাৎ সব মিলে 50,000 টাকা। যে ভাই চেয়েছিলেন সে ভাই আজকে এখানে উপস্থিত আছে, বলছে আমার কাছে এখন আছে, আপনার পাঠায় যে আপনার ফেরত দেওয়া লাগবে না। বলছি ভাই যখন কাজ হবে কিছু খরচ থাকবে, দৌড়াদৌড়ি খরচ আছে, তখন আপনারা সমন্বয় করে আপনারা দায়িত্ব নিয়ে সমন্বয় করবেন। কারণ আমি ব্যক্তিগত বাংলাদেশের কারো থেকে একটা করে বলা, আমি এ যাবৎকালে সংগঠন করি, এই জায়গায় যারা হাজির আছেন আমার মোবাইল খরচ, আমার যাতায়াত ভাড়া দিতে হবে, আমাকে 10 টাকা বিকাশে পাঠাইতে হবে, এরকম কোন দৃষ্টান্ত কিন্তু বাংলাদেশে কেউ বলতে পারবেন না। আমি চেষ্টা করেছি সততার সাথে থাকার জন্য। আমি সৎ মানুষ তা বলবো না, তবে কর্মচারী অমনে কাজ করে নিজেকে অসৎ প্রমাণ করার ইচ্ছা আমার ব্যক্তিগতভাবে নাই। আমি চেষ্টা করতেছি, আপনারা দোয়া করবেন। আমার সাথে জাকির ভাইয়ের কথা না বললেই নয়। জাকির ভাই ওনার বয়স হয়েছে, কিন্তু ওনার একটা বড় গুণ হলো উনি সাহস যোগানোর মানুষ, উনি সাহস যোগানের মানুষ। কাজ করার ক্ষেত্রে সাহস যোগানের টিমের বড় অভাব। অর্থাৎ আজকের এই প্রোগ্রামটি বাস্তবায়ন করতেছি, আমি অনেক আতঙ্কে ছিলাম। জাকির ভাই বলছেন চালায় যাও, আল্লাহ ভরসা, ব্যবস্থা হবে। এই যে সাহস দিচ্ছে, সাহস দিয়ে কিন্তু অনেক কিছু। সুতরাং জাকির ভাইয়ের মতো দক্ষ লোক আছেন, মাঝে মাঝে ছাইরা দিতে চায়, এখনো মাঝে মাঝে ভাই ছাইরা দাও তুমি আমার একটাই না, কারণ বয়স হয়ে গেছে। আর সবচেয়ে বেশি নোংরামিকে ভয় পায়, আমিও ভয় পাই। এই নোংরামি করতে করতে দুদুকে হাজিরা দেয় 3 রাতে, কোনো সমস্যা নাই। এখানে উপস্থিত আছেন 198 জন হিসাব রক্ষক পদে পদোন্নতি দিয়েছে, এখানে উপস্থিত আছেন। এই 198 জন লোককে পদোন্নতি দেওয়ার কারণে আমি দুদুকে হাজিরা দিচ্ছি। আমার কিন্তু অভিযোগ আনা হয়েছে বাংলাদেশের প্রতিটা লোক থেকে নাকি 2 লাখ করে টাকা খেয়েছি, অথচ দুদুকের কর্মকর্তা সব যাচাই করে একজনের বাইরে। আমি এই সমস্ত অভিযোগকে ভয় পাই না, কারণ যতক্ষণ আমি সৎ আছি, সত্য আছি, আমি তাকে ভয় পাই না। তবে আপনারা যদি সত্য থাকেন, আপনারা যদি সাহস যোগান, আপনারা যদি ষড়যন্ত্রকারীকে প্রতিহত করতে পারেন, তাহলে আমরা আগে যেতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করতেছি। এবং আবারও বলতেছি, আমাদের সামনে 3টা বড় কাজ। একটা হলো আমাদের পদোন্নতি আটকানো আছে, এই পদোন্নতি শোনানোর জন্য আপনারা কি সবাই একমত?
নিয়ে কারো কোনো মতবিরোধ আছে? শেষ করছি, সবাইকে ধন্যবাদ।